আমি একজন শাশুড়ি, শুধু এই পরিচয়ে কি আমি খারাপ হয়ে গেলাম? ছেলের বিয়েতে নিজের সমস্ত ভালোবাসা ঢেলে দিয়েও কেন আজ আমি একা? কোথায় ভুল করেছিলাম আমি? আমার নাম রোকসানা ইসলাম, বয়স 52 বছর। একটা সময় আমি দেশের একটা নামকরা ব্যাংকে চাকরি করতাম। নিজের পরিচয়টা গর্ব করে বলতাম, আমি একজন শিক্ষিতা নারী। আমি বিশ্বাস করতাম শিক্ষিত মানেই মনও শিক্ষিত হয়। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্তে চেষ্টা করেছি মানবিকতা আর ভালোবাসাকে অগ্রাধিকার দিতে। আমার একমাত্র ছেলে, মাত্র 20 বছর বয়স, হঠাৎ একদিন জানালো সে বিয়ে করতে চায়। একটা 18 বছরের মেয়েকে সে ভালোবাসে। প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু তারপর মেয়ের পরিবারের প্রতিক্রিয়া ছিল ভয়ানক। ওরা চিৎকার চেঁচামেচি করেছিল, অপমান করেছিল আমাদের, কিন্তু আমি মাথা নিচু করে চোখের জল এনে তাদের পা ছুঁয়ে বলেছিলাম, মেয়েটিকে আমাদের ঘরের বউ হিসেবে গ্রহণ করি। অনুগ্রহ করে সম্মান দিয়ে বিদায় দিন। অবশেষে সব ঝামেলা মিটে গেল। আমি আমার ছেলের বউকে মেল করে নিতে চেয়েছিলাম। বিয়ের পরদিনই ওদের কক্সবাজারে হানিমুনে পাঠালাম, কিন্তু নিজের বুকিং করলাম 5 স্টার হোটেলে, যেখানে এক রাতের ভাড়া ছিল 5,000 টাকা। ভাবলাম ছোট বয়সে বিয়ে করেছে, যেন ভালো স্মৃতিগুলো ভালোবাসা দিয়ে সংসার করে। 1 বছরের সংসারে আমি কখনো ছেলের বউকে 1 গ্লাস পানি পর্যন্ত তুলতে বলিনি। ও ঘুম থেকে উঠত দুপুর 2টায়। আমি কখনো বিরক্তও হইনি। কলেজ যেতে গেলে ওর পছন্দের খাবার তৈরি করে দিতাম, হাত খরচ দিতাম, আর বলতাম, তুই শুধু ভালো থাক আর মনটা ভালো রাখ। আমি ভেবেছিলাম এভাবেই একটা ভালো শাশুড়ি হওয়া যাবে, কিন্তু একদিন হঠাৎ ছেলে জানালো ওর বউ চায় না আমি তাদের বাড়ি থেকে আর অফিসে যাই বা আমি তাদের বাড়িতে থাকি। আমরা তাদের বাড়ি থেকে বের করে দিই। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার স্বামী ছেলেকে বলেছিল, তুমি যদি আমাদের ঘর পছন্দ না করো তাহলে নিজের সংসার করো, বুঝবে জীবন কতটা কঠিন। আর ঠিক সেই রাতেই ওরা চলে গেল। আজ 11 দিন হয়ে গেছে। কোথায় গেছে আমি জানি না। আমার স্বামী বলেন, উচিত শিক্ষা দাও, একদিন বুঝে ফিরবে। কিন্তু আমি তো মা, রাতের পর রাত ঘুমোতে পারি না, খাওয়া হয় না। জানি না মেয়েটা কোথায় সমস্যা হয়েছিল। আমি কি আসলে কোনো ভুল করেছি? আমি তো কখনো ওকে হুকুম করিনি, আমি তো কখনো ওকে অপমান করিনি। আমি তো শুধু ভালোবাসতে চেয়েছিলাম। আমার নিজের শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন আমাকে নরক দেখিয়েছিলেন। আমি কাঁপতাম, আমি সইতাম। আমার মনে মনে শপথ করেছিলাম আমি হব এক আদর্শ শাশুড়ি, ছেলের বউকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসবো। তবুও কি আমি ব্যর্থ হলাম? তবুও কি আমি খারাপ শাশুড়ি? তবুও কি এই সমাজ আমার নামের পাশে শুধু শাশুড়ি লেখে বলে আমি দোষী? আমি আজ শুধুই জানতে চাই, আপনারা বলেন আমি কি সত্যিই খারাপ শাশুড়ি? যদি আপনি মা হয়ে থাকেন, যদি আপনি শাশুড়ি বা বউ হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন আর বলুন আমার ভুলটা কোথায় ছিল। আপনার মতামতে আমার চোখ খুলে দিতে পারে। আমাদের গল্পটা শুরু হয় একেবারে হঠাৎ করে। ফেসবুকে একটা মেসেজ, একজন অপরিচিত ছেলে, বাংলাদেশ থেকে। তার নাম সোহান। আমি নুসরাত, পাকিস্তানি করাচিতে বেড়ে ওঠা একটি সাধারণ মেয়ে। প্রথমে ভেবেছিলাম হয়তো একটি সাধারণ কথোপকথন হবে, 2-1 দিন কথা বলেই শেষ। কিন্তু না, সেই কথাগুলো ধীরে ধীরে রূপ নেয় গভীর এক বন্ধুত্বের, আর সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। 3 বছর ধরেই আমাদের সম্পর্ক চলছিল। দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতি ভিন্ন, তবুও আমরা একে অপরকে বুঝতে শিখে গিয়েছিলাম। আমরা একসাথে কেঁদেছি, একসাথে হেসেছি, স্বপ্নও দেখেছি। একটা সময় সোহান সিদ্ধান্ত নেয় সে পাকিস্তানে আসবে, আমার হাত ধরে নতুন একটা জীবন শুরু করবে। 2025 সালের জানুয়ারিতে ও আমার কাছে আসে, সব কাগজপত্র, সব ঝুঁকি মাথায় নিয়ে। তাকে যখন প্রথমবার সামনে দেখি, চোখে পানি চলে এসেছিল। কতবার ভেবেছিলাম এই মানুষটাকে আদৌ কোনোদিন সামনে পাবো কিনা। আমরা বিয়ে করি খুব সাধারণভাবে, কেউ বড় অনুষ্ঠান করেনি। আমার মা আমাদের পাশে ছিলেন, তিনিই ছিলেন আমাদের একমাত্র শক্তি। কিন্তু আমার বাবা আর ভাই
যখন জানতে পারেন সব কিছু যেন পাল্টে যায়। তাদের রাগ, তাদের গর্ব, তাদের অহংকার সব একত্রে বিস্ফোরণ ঘটায়। তারা আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এক মুহূর্তে সবকিছু হারিয়ে ফেলি। আমার নিজের ঘর, নিজের শৈশবের স্মৃতি, নিজের পরিবার, নিজের আপনজন সবকিছুকেই। কোনো কিছুই যেন আর আপন নয়। কিন্তু হারাইনি সোহানকে, হারাইনি আমার মাকে। তিনি এখনো প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ রাখেন, খোঁজ নেন, দোয়া করেন। আজ আমরা করাচিতে থাকি। সোহান এখানে একটি চাকরি পেয়েছে, একটি ছোট বাসা, অল্প কিছু জিনিস। কিন্তু অনেক ভালোবাসায় একসাথে রান্না করি, গান শুনি, নতুন করে জীবন সাজাই। প্রতিদিন আমরা প্রার্থনা করি যেন আমার বাবা আমাদেরকে মেনে নেন, যেন তিনি সব কিছু বুঝতে পারেন। এই ভালোবাসা কোনো ভুল ছিল না। ভালোবাসা দেশ মানে না, ধর্ম মানে না, সীমান্তও মানে না। ভালোবাসা শুধু হৃদয় বোঝে। এটাই আমাদের গল্প। আমি নুসরাত। আমাদের ভালোবাসার জার্নি এটা। ভালো লাগলে, এরকম আরো গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার চলে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর ততদিন সবাই ভালো থাকবেন। ভালোবাসা কি শুধুই ভাষা বোঝে? ভালোবাসা কি দেশের সীমান্ত মানে? আজ আপনাদের বলবো এক অসম্ভব প্রেমের গল্প। এক ভারতীয় মেয়ে আর এক বাংলাদেশি ছেলে, এক ভালোবাসার জয়যাত্রা যা শুরু হয়েছিল ফেসবুকের একটা ছোট্ট ইনবক্স থেকে। 2016 সাল। আমি তখন সবে একটু একটু করে জীবনকে বুঝতে শিখেছি। ফেসবুকে হঠাৎ এক মেয়ের ফেক আইডি থেকে রিকোয়েস্ট এলো। সাধারণত আমি এসব অ্যাকসেপ্ট করি না, কিন্তু জানেন তো, কিছু মানুষের জীবনে এমনও কিছু সময় আসে যখন সেগুলো করে ফেলে। ওর নাম সানা। আজ ও আমার স্ত্রী, আমার জীবন, আমার দুনিয়া। সানা তখন দিল্লিতে থাকতো, কিন্তু কথা বলতো দারুণ বাংলায়। ও ভাষা কিন্তু হিন্দি। ওর দাদি ছিলেন বাংলাদেশের সাভারের মেয়ে। ওর কাছ থেকেই শিখেছে বাংলা। আর সেই বাংলা ভাষায় আমি হারিয়ে গেলাম অচেনা অথচ চিরচেনা এক মেয়ের কাছে। ভিডিও কলে ভুল করে কল চলে গিয়েছিল। আমিও রেডি ছিলাম না, কিন্তু ওর প্রথম কথা ছিল, কি বিশ্বাস হলো আমি রিয়েল নাকি ফেক? এই একটা কথা বা একটা বাক্য আমার মনটাকেই কেড়ে নিল। কি মায়া, কি আপন একটা অনুভব। এমনটা আগে কখনোই কারো মধ্যে পাইনি। কথা বলতে বলতে ও আমার জীবনের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠল। টুকটাক ঝগড়া, খুনসুটি, মান অভিমান, তবে এর মধ্যেই গড়ে উঠল এক অদৃশ্য বন্ধন। 3 বছর পার হয়ে গেল। আমি ওর প্রেমে পড়ে গেলাম কখন বুঝতেই পারিনি। শুধু জানতাম ও মেসেজ না পেলে মনটা খারাপ হয়ে যায়, ওর হাসি না দেখলে জীবনটা অপূর্ণ লাগে। আমি বারবার চাইতাম দেখা করতে, ও বলতো পারবো না। আমার হৃদয়টা টুকরো টুকরো হয়ে যেত। পরে জানতে পারি ও দিল্লিতে থাকে, আর ও আমাকে বলতো সে ঢাকায় থাকে। ওর পরীক্ষা ছিল আমার প্রতি, আর আমি প্রতিবারই ফাঁস হই। 2018 সালে বললাম, চলো আমরা বিয়ে করি কয়েকদিন পর। ও চমকে উঠলো, কিন্তু কিছু বললো না। বললো, তোর বিয়েতে আমিও আসবো। আমার ভেতরে গোপন বিশ্বাস ছিল ও বুঝবে, ও জানে ওই আমার হবু বউ। আর সেদিনই ও এলো বাংলাদেশে, সব ছেড়ে, নিজের দেশ, পরিবার, জীবন। আমার কাছে শুধুমাত্র একটা ভালোবাসার ভর করে। ওর আত্মবিশ্বাস ছিল আমি ওকেই বিয়ে করব। সে আত্মবিশ্বাস আমার জীবন বদলে দিল। এয়ারপোর্টে প্রথম দেখা, কোনো সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর, বেশি আবেগময়। ওর চোখে ছিল ক্লান্তি, কিন্তু আমার চোখে তখনও শুধুই বিস্ময়। ওর ব্যাগে কাগজপত্র দেখে বুঝলাম ও ইন্ডিয়ান। আমার মাথা ঘুরে গেল। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, একজন ইন্ডিয়ান মেয়ে জীবনের সবকিছু ছেড়ে ছুড়ে আমার কাছে চলে এসেছে। কিন্তু ভালোবাসা কি আর জাত দেখে? ভালোবাসা কি পাসপোর্ট বোঝে? আমি সেদিনই বুঝলাম ভালোবাসা মানেই সাহস, আর সানা সেটিই দেখিয়ে দিল। আমরা গেলাম কাজী অফিসে। কত ঝামেলা, সাক্ষী নেই, কাগজ নেই, টাকা দিলেই কিন্তু সব হয়ে যায়। অবশেষে কাবিননামা হয়। টুম্বা কবুল বলেই
আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। সানা চেয়েছিল আমরা সিরিয়াস হই, বাবার টাকা বাঁচা বন্ধ করি। সে চাওয়া থেকে শুরু হলো আমার জীবনের আর এক পরিবর্তন। 2018 সালে শুরু করলাম নিজের বিজনেস SH অ্যারোমা আফসানা, আমাদের স্বপ্নের দেশের সুর। আজ আমরা দুজনে দিনের শেষে 3টা পেজে 3টা ভিডিও দিই, একসাথে জীবন চালাই, একসাথে স্বপ্নও দেখি। সানা আগে বেপর্দা ছিল, আজ ও বোরকা পরে, হিজাব পরে, আমার পাশে দাঁড়িয়ে নামাজও পড়ে। পরিবর্তন একদিনে হয় না, ভালোবাসা আর সম্মানই বদলে দিতে পারে একজন মানুষকে। মানুষ বলেছে ইন্ডিয়ার মেয়ে চরিত্র ভালো হবে না, কিন্তু আমি সেই সব মানুষদেরই জীবন থেকে মুছে দিয়েছি। আমার কাছে সানাই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। সে আমার ভালোবাসা, সে আমার সম্মান। আজ ওর চোখে পানি এলে আমি দাঁড়াতে পারি না, কারণ নিজের রক্ত না হলো আমার ওই হৃদয়ের ধ্বনি। ভালোবাসা মানেই ত্যাগ, ভালোবাসা মানেই বিশ্বাস, ভালোবাসা মানেই দেশ, ভাষা, সংস্কৃতি সব পেরিয়ে হৃদয় হৃদয় মিলন। আপনাদের বলছি, সমাজ যাই বলুক, মানুষের কথায় নিজের জীবনকে বাঁধবেন না। সে মানুষ আপনার জন্য নিজের জগৎ ত্যাগ করতে পারে, তার জন্য আপনি পুরো জীবন দিয়ে লড়াই করতে রাজি থাকুন। ভালোবাসুন মন থেকে, ভালোবাসুন সাহস নিয়ে, ভালোবাসুন সম্মান দিয়ে। আর তখনই আপনার গল্প হবে একটি বাস্তব ফেয়ারি টেল, যা একদিন সবাই শুনতে চাইবে। ইন্ডিয়ার মেয়ে আর বাংলাদেশের ছেলের ভালোবাসার জয় কিভাবে হলো। আমার নাম সাদিয়া। ছোটবেলায় আমার মা আমাকে একটা কথা বলেছিল, তুমি যাই করো সবসময় মনে রেখো ভালোবাসা খুব শক্তিশালী, কিন্তু তার সঙ্গে কিছু অদৃশ্য শক্তিও কাজ করে। কখনো কোনো সম্পর্কের মধ্যে যদি কিছু অস্বাভাবিক লাগে, বুঝতে চেষ্টা করো। আমি কখনো বুঝতে পারিনি মা ঠিক কি বলতে চাইছিলেন, তবে একদিন সেই কথা আমার মনে পড়লো যখন আমার জীবনে এক বিশেষ মানুষ এলো, অমিত। অমিত ছিল একদম অন্যরকম। তার মধ্যে ছিল এক ধরনের নিষ্কলঙ্ক সৌন্দর্য, আর তার হাসি যেন আমার দুঃখগুলোকে একদম মুছে ফেলতে পারত। তার সাথে সম্পর্ক শুরু হবার পর আমি বুঝলাম এটা শুধুই একটা ভালোবাসা নয়, এর পেছনে এক অন্য ধরনের শক্তি কাজ করছে। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু একসময় বুঝলাম অমিতের পরিবার আমার সাথেকার সম্পর্ক মোটেও সহজভাবে নিচ্ছে না। তার মা আমাকে কখনোই ভালো চোখে দেখেনি। দিন হঠাৎ করে আমি জানতে পারলাম অমিতের মা কিছুটা অদ্ভুত আচরণ করতে শুরু করেছেন। তিনি আমার প্রতি এমন কিছু মন্তব্য করতেন যা একেবারে আমার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি করত। কিছুদিন পর আমি বুঝতে পারলাম তার মা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। তার কথা ছিল, তোমরা কি বুঝতে পারছো মেয়েটা আমাদের যোগ্য নয়, সে নিজের জীবনেই বাঁচুক। আমি তখন খুব দ্বিধায় ছিলাম। কেন আমার মা আমাকে কখনো একে অপরের কাছে পেতে দেননি? কেন তিনি বারবার বলতেন যে মানুষ তোমার ভাগ্য নয়, তাকে কখনো জীবনে এনো না? এরপর একদিন অমিতের মা আমার ডেকে পাঠালেন, আমাদের বাড়িতে এসো। তিনি বললেন, আমি অবাক হয়ে গেলাম। এতদিন পরে ঠিক করলাম যাই হোক একবার দেখা করা তো যাক। বাড়িতে গিয়ে কিছুদিন পরই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। আমি যেখানেই যাই এক অদৃশ্য শক্তি আমাকে অনুসরণ করছে। প্রতিদিন আমার শরীর ক্রমশ দুর্বল হতে থাকলো। মাথা ব্যথা, গায়ে ব্যথা সব মিলিয়ে আমি একেবারে থমকে গেলাম। একদিন সোজা মাটিতে মাথা ঘুরে পড়ে গেলাম। আমি জানতাম না কেন এমনটা হচ্ছে। আমার স্বামী অমিত আমাকে নিয়ে হাসপাতালে গেলেও ডাক্তাররা বললেন কোনো ধরনের কোনো শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে না, তবে মানসিক চাপ থাকতে পারে। আমি জানতাম কিছু একটা অন্যরকম ঘটছে। একদিন আমার স্বামী অমিত ঘর পরিষ্কার করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস পেল, একটা পুতুল। পুতুলটি আমার হারানো একটা শাড়ির টুকরো দিয়ে বানানো ছিল, এর মধ্যে অসংখ্য সুই ফোটানো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এতদিন আমার শরীরে যে অদৃশ্য শক্তি কাজ করছিল সেটা এখন পরিষ্কার হয়ে গেল। আমার স্বামী পুরো ঘটনাটা বুঝতে পারলো এবং জানালো এটা কোনো সাধারণ কাজ নয়, এটা কালো জাদু হয়ে থাকতে পারে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু আমার অনুভূতি পুরোপুরি সঠিক ছিল। সেই রাতেই আমাদের এক আত্মীয়, যিনি ধর্মীয়ভাবে বেশ জ্ঞানী বা বলতে পারেন একটু মৌলভী বা আমরা সাধারণ ভাষায় যাদেরকে ওঝা বলে থাকি, তিনি বললেন এটি একটি অভিশাপ।
যা তোমাদের পরিবার থেকে কেউ পাঠিয়েছেন। এরপর আমার স্বামী দ্রুত কাজ শুরু করলেন। পুরো ব্যাপারটি জানার পর সে তার পরিবার থেকে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিল। আমি চিকিৎসা শুরু করলাম এবং কিছুদিনের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠলাম। তবে এখনো আমি বুঝতে পারি না কেন এই অভিশাপ আমাকে সহ্য করতে হয়েছিল। আমি জানি না আমার শাশুড়ির মধ্যে এতটা অদৃশ্য শক্তির প্রভাব কিভাবে আসলো। তবে আমি এখন জানি ভালোবাসা সবকিছু নয়, কিছু কিছু সম্পর্কের মধ্যে কালো জাদু কাজ করতে পারে। আমার মা যদিও কখনো কিছুই বলেননি, কিন্তু পরে জানলাম মায়ের যেসব কথা ছিল সেগুলো ছিল সতর্কবাণী। তিনি জানতেন কখনো কখনো মানুষ ভালোবাসার ছলে তাদের কাছে কিছু অজানা শক্তি আমাদের উপরে ছেড়ে দেয়। আজ আমি ও আমার পরিবার সুখী, তবে সেই অভিজ্ঞতা আমাকে সব সময় সতর্ক করে রেখেছে। কোনো সম্পর্কের মধ্যে যদি অস্বাভাবিক কিছু ঘটতে থাকে তাহলে অবশ্যই সাবধান থাকতে হবে। এটা ছিল আমাদের জীবনের একটা কঠিন অধ্যায়, কিন্তু আজও আমি মনে করি এমন পরিস্থিতি যদি হয় তখন সঠিক পথের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বাসের জোরে যে কোনো শক্তিকেই জয় করা সম্ভব। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং একটি কল্পনার মাধ্যমে রচিত। এখানে কালো জাদু বা তাবিজ কবজ সংক্রান্ত যে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে তা শুধুমাত্রই গল্পের নাটকীয়তা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে। আমরা কোনো ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার বা অযৌক্তিক বিশ্বাসে প্ররোচিত করি না, বরং সচেতনতা বা যুক্তিবোধকে গুরুত্ব দিতে বিশ্বাসী। যদি কারো ব্যক্তিগত বা মানসিক সমস্যার সম্মুখীন হন, অনুগ্রহ করে পেশাদার চিকিৎসকের পরামর্শ নিন। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।